살집을 집으로 한 거로 비즈니 হস্তে কাজ করিবা এমপি রাজ্য পদার্থ থাঙ্গি সহিকা ধর্মনগর এক দেশ এক নির্বাচন মনোতই কক সালে হওয়ার সারাং সারা থাঙ্গি মঞ্জাকা সারাং সালাও সালজিবাই হাঙ্কর আস্তে বিজেপি কাজ করা রাজ্য পদার্থ আসল হাঙ্কর বিজেপি লয়জন বই ধর্মনগর বিবেকানন্দ শতবর্ষী বড় সংহাজার এক দেশ এক নির্বাচন তো মঞ্জাকা বড় করি হাস্তি বিধানসভানি খুবপাং এবার ধর্মনগর এমএলএ বিশ্ববন্ধু সেন বাগভূষণ এমএলএ জওয়াহরলাল যুবরাজনগর বিধানসভানি কুজাম এমএলএ মলিদান দেবনাথ হাঙ্কর সভাপতি অর্পণা নাথ হাঙ্করনি কাজকু কাজল দাস আকর্ষণ সরমাজন নগরের এক দেশ এক নির্বাচনতি নাগমনি কক সলাইকা আসামে সাংমুথাং ও বদলনি কবাংকু সামং তাংনাই আন্দোলন ফাই মানজাখা হয়েছে মিডিয়া ভাষা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে এই এক জাতি এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই কথাটা কেন বলছে আর এটা কেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা করা দরকার, মানে করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী যে ইস্তেহার সেই ইস্তেহারেও সেটা উল্লেখ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার চায়, নরেন্দ্র মোদী সরকার চায় এই দেশে এক জাতি এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা ভারতীয় জনতা পার্টি চায়। কেন সেই রূপরেখা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর জওহরলাল সাহা উনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে গত 17 সেপ্টেম্বর লোকসভাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ভোটাভুটি হয়, আর সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় 269 জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং 198 জন তার বিপক্ষে ভোট দেওয়া। এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, যেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে। এবং এখানে আশ্চর্যের বিষয় যে 47টা রাজনৈতিক দলের সঙ্গে চর্চা করার পর প্রায় 32টা দল অর্থাৎ 80% মানুষ চায় যে না এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা দরকার। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন দরকার? আমরা গত কিছুদিন আগে 6 এপ্রিল আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি। আর এই ভারতীয় জনতা পার্টি সৃষ্টি করেছেন 1980 সনে 6 এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা করেছেন। ভারতীয় জনতা পার্টি যদি অটল বিহারী বাজপেয়ী গঠন করে থাকে তাহলে আমরা যে কোনো অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো অনুষ্ঠান আমরা করি। তো এটার একটা ইতিহাস আছে, নিশ্চয়ই আপনারা এর আগে আলোচনাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 1951 সালেও আমাদের এই ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি হিসাবে আমাদের ভারতেশ্বরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে। এবং এই জনসংঘের প্রতিষ্ঠার সময় আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনিও এই ভারতেশ্বরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে জনসংঘের সময় উনি ছিলেন। অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, সুন্দর সিং ভান্ডারী এরকম বহু কার্যকর্তা সেই সময় জনসংঘের মধ্যে ছিলেন। আর কেন জনসংঘ তৈরি করা হয়েছিল? যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, ভারতকে রক্ষা করার জন্য আমাদের ভারতেশ্বরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ইতিহাসটা আমরা জানি সবাই যে তারপর এই আমাদের ভারতেশ্বরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সেই অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি বলিদান হয়েছিলেন কাশ্মীরের 370 ধারার বিরোধিতা করে। তো ঠিক এইভাবে অনুরূপভাবে পরবর্তী সময়ে ভারতের
জনতা পার্টি সৃষ্টির আগে এই জনসংঘ একটা সময়ে অ্যাবলিশ করা হয়, কারণ জনতা দলের সঙ্গে অকংগ্রেসি সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরোধিতা, ইন্দিরা গান্ধীর এই অরাজকতাকে বিরোধিতা করে অকংগ্রেসি সরকার ভারতবর্ষে নির্মাণ হয়েছিল জনতা দলের নেতৃত্বে। আর সেই সময় আমাদের এই জনসংঘের অবলুপ্তি ঘটিয়ে জনতা দলের তখন রূপান্তরিত হয়েছিল। এই একটা লম্বা ইতিহাস, আমি সেই জায়গায় আছি। আমি যে পয়েন্টটা বলছি যে এক জাতি এক নির্বাচন কেন প্রয়োজন, আমি প্রথমে বলেছিলাম যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের ভারতীয় জনতা পার্টির যে মূল দর্শন, সেই মূল দর্শন হলো আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি উনি একটা মতবাদ আমাদের সামনে রেখেছেন, সে তার উপর নির্ভর করে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত। সেটা হলো একাত্ম মানববাদ। এই একাত্ম মানববাদের যে দর্শন, এই দর্শনে আমাদের আমরা যদি সেটা স্টাডি করি, মানববাদে সেই জিনিসটা উল্লেখ করা আছে যে ভারতকে সমৃদ্ধশালী করা। অর্থাৎ আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সরকার এবং বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার একটাই যে সংকল্প, সেটাকে ভারতকে শক্তিশালী করা। ভারতকে শক্তিশালী করা অর্থাৎ সর্বক্ষেত্রে, নট অনলি পাওয়ার, আর এই পাওয়ার যদি শক্তিশালী করতে হয় তার জন্য ইকোনমিক স্টেবিলিটি অর্থাৎ ইকোনমিক মানে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। আমরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে আমি আসছি একটু পরে, কারণ ভারতকে সমৃদ্ধশালী করা সেই কথা এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত, মানে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। আমরা যদি লক্ষ্য করি, আমার পূর্ববর্তী বক্তা আমার বিশ্ববন্ধু শেখ মহোদয় কমিউনিজম সম্পর্কে, সোশ্যালিজম সম্পর্কে, কমিউনিজম সম্পর্কে, কংগ্রেস সম্পর্কে দু একটা কথা বলেছে। আমরা যদি দেখি স্বাধীনতার পর এই ভারতবর্ষের প্রায় 75 বছর হয়েছে। এই স্বাধীনতার পর প্রায় 60 বছর আমাদের কংগ্রেস এখানে শাসন করেছে। আমরা যদি দেখি লাল কেল্লায় দাঁড়িয়ে সেই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তাদের বক্তব্য কি? তারা সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখত যে গরিবি হটাও, গরিবি হটাও, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করে না, যে গরিবদের জন্য কিছু করতে হবে সেটা করে না। লাল কেল্লায় দাঁড়িয়ে তারা বক্তব্য রাখতেন গরিবি হটাও। তো যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেন যে গরিবি হটানোর জন্য আপনাদের কি পরিকল্পনা নেই, इस साल छोड़ दीजिए, इस साल तो मैंने बोला है, अगले साल सोचेंगे। অর্থাৎ আবার যখন নির্বাচন আসে আবার ওই একই ডায়লগ লাল কেল্লা দাঁড়িয়ে গরিবি হটাও, গরিবি হটাও। তো এইবার আবার যখন সাংবাদিকরা বলতে যে इस बार क्या करेंगे, नहीं इस बार उस बार अनाउंस किया था गरीबी हटाने के लिए, इस बार सोचेंगे क्या करते हैं। तो এরপর আবার নির্বাচন আসে, এইবার কি করবে, नहीं इस बार योजना बनाएंगे, अगले बार 5 साल के बाद हम लोग इम्प्लीमेंट करेंगे। অর্থাৎ মানে গরিবদের জন্য কিছু করা যাবে না। কিন্তু আপনারা দেখুন 2014 সালে আমরা অবাক হয় যে সেই মানে স্পিচ অর্থাৎ বক্তব্য কিভাবে পরিবর্তন হয়েছে। নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন 2014-তে, সেই সময় লাল কেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে গরিবি হটাও, গরিবি হটাও বলেন। গরিবের জন্য কি যোজনা করতে হবে 10-12টা যোজনা সেখানে ঘোষণা করা যাবে। কি ঘোষণা? যে না সমস্ত গরিবদেরকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আরে ऑफिसरরা, ব্যাংকের অফিসাররা বলছেন আরে सब क्या बोल रहे हैं, गरीब का अकाउंट कैसे करेगा, उनके पास पैसा नहीं, पैसा नहीं चाहिए, जीरो बैलेंस बैंक अकाउंट करो। तो बैंकेर ऑफिसरরা जिज्ञेस করলেন মোদিজিকে कितना दिन लगेगा, कम से कम तो 6-7 साल लगेगा। बोले 6-7 साल नहीं, 6 महीना में गरीब की जीरो बैलेंस पे बैंक अकाउंट करने का काम हमारा मोदी जी ने लिया है। वो गरीबी हटाओ, गरीबी हटाओ ना, वो गरीबদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করা। তখন হয়তো আমরাও বুঝতে পারিনি যে আরে মোদি জি এটা কি করছে, গরিবদের জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করবে। হিন্দু মুসলমান লাগে গেছে, মুসলমান হিন্দু লাগে গেছে। কোথায় ছিলাম? সাগরিকা বসু লেখার পর সাগরিকা বসু ডিমান্ড করেছে এদের তৃণমূল এমপি ত্রিপুরাতে মানিক শাহ, ডক্টর মানিক শাহ চিফ মিনিস্টার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাষ্ট্র ডিমান্ড করতে হবে।
এটার পরিপ্রেক্ষিতে আমি কি লিখেছি শুনুন। এত শক্ত জিনিস আমার জানার কথা না, ছেলে মেয়েকে বসিয়ে বললাম আমাকে লিখলে বানিয়ে দাও। লুটিয়েন্স অফ ইন্ডিয়া, লুটিয়েন্সকে লুটিয়েন্স মানে লুটেরা। লুটিয়েন্স নামে একটা ব্রিটিশ আর্কিটেকচার ডিজাইন ছিল দিল্লি থেকে, হাই প্রোফাইল। এই দিল্লিতে যারা হায়দ্রাবাদে যারা যারা হাই প্রোফাইল থাকে, লেফটিস্ট মাইন্ডেড, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি বিজেপি, লুটিয়েন্স পার্সনস যারা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, এদের মধ্যে তো সাগরিকা বসু একজন। তুমি কিভাবে ত্রিপুরাকে রাষ্ট্র মর্যাদা নির্মাণ করো? নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মানিক সাহের নেতৃত্বে দেশ এবং রাজ্য খুব ভালো চলছে, তাই তোমার এই বক্তব্যটাকে আমি খণ্ডন করি। আমার ফেসবুকে লিখেছি। পরে